নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই। আমি মনোরমা সাধু আজ একটি নতুন ছোট গল্প আপনাদের শোনাতে চলেছি। আজকের ছোট গল্পের নাম সৃষ্টিকালে। লিখেছেন আমার আপনার প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবী। আসুন এখন সৃষ্টিকালে কি ঘটনা ঘটেছে শোনা যাক আশাপূর্ণা দেবীর লেখনীতে। স্টেজের পাশের দিকে প্যান্ডেলের ছোট দরজাটার কাছে এসে দাঁড়ালো শ্যামল। ব্যস্ত ভঙ্গিতে হাতে বাঁধা ঘড়িটার দিকে বারবার তাকাতে তাকাতে বড্ড রাত হয়ে গেল। ভিতর থেকে বেনু বেরিয়ে এলো একেবারে আনন্দে ছলছল করতে করতে। একগাল হেসে চাপা গলায় বললে, কি দাদা, কি রকম একখানা গান হলো? শ্যামল অভ্যস্ত রীতিতে তাচ্ছিল্যের সুরে বলে, গান আবার কি রকম হবে? গানের মতোই হলো, কান্নার মতো হয়নি, এইটুকুই বলা চলে। ইস, বেনু ঘাড় দুলিয়ে বলে ওঠে, শুধু ওইটুকুই বলা চলে বই কি? সভানেত্রী কীরকম প্রশংসা করলেন তা জানো? ও, তাতেই তুই একেবারে গলে গেলি? ওসব প্রশংসা একটা দস্তুর, বুঝলি? করতেই হয় ওদের। কিন্তু আমাদের ক্লাবের ফাংশনটা কেমন হলো বল দেখি? এ তল্লাটে এরকম একখানা রবীন্দ্র জয়ন্তী আর হয়েছে কোথাও? তা সত্যি, বেনু অকুণ্ঠ সমর্থন জানায়। সত্যি খুব চমৎকার হয়েছে। বাচ্চা মেয়েটা কি চমৎকার নাচলো। শ্যামল পা চালাতে শুরু করে বলে, আচ্ছা, বাড়ি গিয়ে আলোচনা হবে, চল। এখন বাবা কি নাচ নাচছেন তাই ভাবছি। বেনু যেন বাতাসের স্তর থেকে মাটিতে পড়ে। উৎফুল্ল মুখটা মুহূর্তে চুপসে যায় বেচারার। তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে ম্রিয়মানভাবে বলে, অনেক রাত হয়ে গেল সত্যি। আমার গানটাই যে একেবারে শেষের দিকে দিয়েছিল, বাবা যে কি বলবেন। বেশ একচোট নেবেন আর কি। পাশের রাস্তা ঘুরে প্যান্ডেলের বড় গেটটার সামনে এসে পড়ল ওরা। এখানে এখনো চড়া আলোর ঝলসানি। বোঝবার উপায় নেই, রাত 10টা বেজে গেছে, কিন্তু এ অঞ্চলের বাকি অংশটা প্রায় নিশুতি হয়ে এসেছে। একটা গাড়ি করে গেলে হয় না দাদা? বেনু প্রশ্ন করে শুকনো গলায়। তবু যদি কিছু আগে বাড়ি পৌঁছানো যায়। শ্যামল গম্ভীরভাবে বলে, ট্যাক্সির কথা বলছিস? সে খুঁজতে গেলে তো আমাদের বাড়ির কাছাকাছি পর্যন্ত যেতে হবে, তার চাইতে পা চালিয়ে বাসের রাস্তা পর্যন্ত। কথা শেষ হলো না। একটি তাজা তরুণ ছেলে, যাকে বলে একেবারে ধরফড় করতে করতে প্যান্ডেলের ভিতর থেকে বেরিয়ে এসেই হই হই করে উঠল, এই যে শ্যামলদা, আছেন আপনি? বাঁচালেন। চলুন, বিপিনদা ডাকছেন। বিপিনদা ডাকছেন আমাকে? আপনাকে মানে আর কি, যে কোনো কাউকে। দেখুন গে না কি কাণ্ড! শম্ভুদা 1 ঘন্টা আগে ট্যাক্সি ডাকতে গেছে, এখনো এসে পৌঁছলো না। ওদিকে সভানেত্রী একেবারে রেগে আগুন। শুনলাম বিপিনদাকে নাকি বলেছেন। এমন জানলে আসতাম না। দেখুন তো কি কেলেঙ্কারি। তা তো দেখছি, শ্যামল উদ্বিগ্ন মুখে বলে, কিন্তু হলো কি শম্ভুটার? গাড়ি ডাকতে গিয়ে গাড়ি চাপা পড়ল নাকি? ঈশ্বর জানেন, আমার তো বিশ্বাস কেটে পড়েছে। সভানেত্রীকে পৌঁছতে যেতে হবে শুনি যা একখানা মুখ করেছিল। এখন আপনি ভরসা শ্যামলদা। আমি ভরসা? শ্যামলের চোখ কপালে ওঠে। দেখছই তো, আমার সঙ্গে আমার বোন রয়েছে। সে যা হয় হোক শ্যামলদা। তাজা তরুণটি একবার বেনুর দিকে কটাক্ষপাত করে বলে, উনি অবস্থাটা বুঝবেন, যা হোক করে এ যাত্রাটা রক্ষা করুন।
কি মুশকিল, আমার ঘাড়ে এসব কেন বাবা? তোমরা কেউ? আমার তো পরশু থেকে খুব জ্বর। শ্যামল একবার ওর টকবগে চেহারাটার দিকে দৃষ্টি হেনে বিরস মুখে বলে, তাই নাকি? তা নিশীথ কোথা? সে যাক না। নিশীথ? সে অনেকক্ষণ হাওয়া। এই সব ফ্যাসাদে পড়বার ভয়ে শেষের দিকে সবাই উপে যায়। ছেলেটা আর একবার হৈ হৈ করে উঠল, এই যে বিপিনদা, শ্যামলদাকে পেয়ে গেছি। উনি পৌঁছে দিতে রাজি হয়েছেন বলেই মুহূর্তের মধ্যে সে নিজেই কর্পূরের মতো উপে গেল। রাজি হয়েছি বলে তাড়া দিতে গিয়ে শ্যামল তো অবাক। বিপিনদা একটি পক্ককে শিশু, শিং ভেঙে বাছুরের দলে নাকি সেই অবস্থা ওর। তিনি আবেগ ব্যাকুল স্বরে বলে ওঠেন, বাঁচালি ভাই, যা তবে একটা ট্যাক্সি নিয়ে আয়। শ্যামল বেজার মুখে বলে, সে কি করে হয় বিপিনদা? দেখছেন তো আমার সঙ্গে আমার বোন রয়েছে, রাত হয়ে গেছে। ওসব ভুলে যা শ্যামল, ভুলে যা। বিপিনদা উদাত্ত স্বরে বলেন, এখন সভানেত্রীর দায় থেকে উদ্ধার করা আমায়। তিনি সেই সভার আরম্ভ থেকেই তাড়া লাগাচ্ছেন যেন দেরি না হয়। নানা টালবাহানা করে শেষ পর্যন্ত ঠেকিয়ে রেখেছিলাম। জানি তো প্রেসিডেন্ট, চিফ গেস্ট এরা সব উঠে গেলে সভার জমজমাটি ভাবটাই নষ্ট হয়ে যায়। তা এখন তিনি একেবারে ছটফট শুরু করেছেন। এত দূর আসতে রাজি হওয়াটাই ভুল হয়েছিল তার। কোথায় পাইকপাড়া আর কোথায় এই লেক গার্ডেন্স? আসল কথা, যতই হোক মেয়ে ছেলে, আকাশ অন্ধকার দেখে চোখে অন্ধকার দেখছেন। ওই জন্যই আগে বলেছিলাম ওসব শখে কাজ নেই বাপু, কাছে পিঠে থেকে একটা গুফো সভাপতি জোগাড় করো। তাদের কোনো বালাই নেই। ট্যাক্সি ভাড়াটা হাতে গুজে দিলেই পরমানন্দে বলে, থাক থাক, আর কষ্ট করে পৌঁছতে যেতে হবে না। সে তো পছন্দ হলো না বাবুদের। কি না দুরকম চাই, তা নইলে ফাংশনের জৌলুস বাড়ে না। কেন রে বাপু, এ কি বাসর সাজাচ্ছিস? মরুক গে, সে যাক, এখন তুই অগতির গতি। শ্যামল পিঠে একটা তীক্ষ্ণ চিমটি অনুভব করে, অর্থাৎ বেনুর তীব্র প্রতিবাদ। বেনুর দিকে বিপিনের দৃষ্টি আকর্ষণ করিয়ে শ্যামল বলে, কিন্তু বিপিনদা, আমার অসুবিধেটা বুঝুন। আমি একা হলে কোনো কথা ছিল না, আরও বেশি রাত হলে একে নিয়ে। যারা ফাংশন করে তারা এটুকু ভালোই শিখে রাখে, অন্যের আপত্তি এবং অসুবিধের প্রশ্ন কীভাবে নস্যাৎ করে দিতে হয় তা শ্যামলকে এক ফুয়ে যেন উড়িয়ে দেন বিপিনদা। আরে বাবা, যাহা 52 তাহা 92। বাড়িতে বলবি এখনো ফাংশন চলছিল, আর বাড়িতে তোর এত ভাববার জন্যে আছে কে? মা, পিসি, খুড়ি, বৌদি কেউ তো না, করলে একটি শুধু বাবা। ওই বাবাই একাই 100 বিপিনদা। হ্যাঁ, বাবা এখনো তোর পথ চেয়ে বসে আছেন, গিয়ে দেখবি তার এখন অর্ধরাত্রি। তাছাড়া গাড়িতে যাবি, আর ফেরার সময় দুবারের ভাড়াটা তো দেবেন না। বিপিনদা কাতর মুখে বলেন, দিতে কি অসাধ রে, কিন্তু জানিস তো সব, চিফ গেস্ট আর প্রেসিডেন্টের একবারের গাড়ি ভাড়া জোগাতে আর এই সব মাইক, প্যান্ডেল, ফুল মালার বায়না মেটাতেই তো সব টাকা ফর্সা। এটা দেব আমার পকেট থেকে, তবে বলিস তো। থাক, কিছু বলছি না। শ্যামল বলে, তবে একটু করতেই হবে, আর আমার বোনকে বাড়িতে নামিয়ে দিয়ে যাব। তা যা হয় কর, একটা ট্যাক্সি তো আগে ডাক। খুব শিগগির আমি যাই, সভানেত্রীকে সামলাই গে। বিপিনদা হাঁসফাঁস করতে করতে ফের প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েন। বিপিনদা যেতেই বেনু দাদার হাতটা শক্ত করে ধরে বলে, দাদা, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকব। আমার সঙ্গে সঙ্গে থাকবি মানে? পাইকপাড়া পর্যন্ত যাবি? হ্যাঁ দাদা,
পাগলামি করছিস কেন? এতক্ষণ ধরে মনোনীতা দেবীর সঙ্গে এক আসনে বসে থেকেও আশা মেটেনি। সেজন্য নয় দাদা, আমি একা বাবার সামনে পড়তে পারবো না। ঝড় বৃষ্টি বজ্রপাত যা হবার তোমার ওপর দিয়ে হোক। বাহ বাহ, কি ভ্রাতৃভক্তি রে! একেবারে ভাই লক্ষণের কাছাকাছি। পাইকপাড়া থেকে বাসে ফিরতে হবে তো জানো। এখন বাস পেলে হয়, জানি না কপালে কি লেখা আছে। আজকের শেষটা যে এরকম হয়ে যাবে ভাবিনি। হতভাগা মনীষটাই এই করল। আর 2 মিনিট আগে যদি সরে পড়তে পারতাম। বরাবর দেখেছি তো ফাংশনের আগে বাবুদের যত উৎসাহ, যেই কাজ মিটে গেল কেউ কারো নয়। কেন যে মরতে শেষ অবধি রইলাম। একই সঙ্গে পরস্পর বিরোধী কথা কইতে থাকে শ্যামল। বেনু নিঃশ্বাস ফেলে বলে, সত্যি দাদা, একটু আগে উঠলেই হতো। যখন স্টেজে বসেছিলাম গান টান হচ্ছিল, তখন যেন ভুলেই গিয়েছিলাম পৃথিবীতে আর কোথাও কিছু আছে। শ্যামল সচকিত হয়ে বলে, আরে তুই আমার সঙ্গে আসছিস যে, ভেতরে বসগে যা একটু। না দাদা, তোমার সঙ্গে ট্যাক্সি ডাকতেই চাই, কেমন যেন ভয় করছে। ভয় আবার কি? সহসা বীরদর্পে এগোতে থাকে শ্যামল। বাপের বকুনি নামক তুচ্ছ বস্তুটাকে যে নিজেই ও এতক্ষণ ভীতিকর ভাবছিল, সেটা উড়িয়ে দেবার জন্যেই যেন জোরে জোরে হাঁটতে থাকে। অবশেষে ট্যাক্সি আসে। সভানেত্রী ওঠেন, ওঠে বেনু আর শ্যামল। উঠিয়ে দেওয়া হয় সভানেত্রীর মালা আর তোড়া। ঘুঘু ছেলে বিপিনদা রবীন্দ্র প্রতিকৃতির সামনে রাখা রজনীগন্ধার গোছাগুলি শুদ্ধ বয়ে এনে গাড়িতে চাপিয়ে দেন। ফুল কিছু বেশি দিয়ে যদি সভানেত্রীর রাগ কমানো যায়, স্বয়ং ভগবানই যখন ফুলে তুষ্ট। নমস্কার বিনিময়ান্তে ট্যাক্সি ছাড়ে। বেনু চুপি চুপি বলে, আচ্ছা দাদা, ফেরার সময় ভাড়াটা আমরাই দিয়ে মজা করে গাড়ি করেই আসি না? তোর বুঝি অনেক টাকা আছে? ভ্যানিটি ব্যাগটা নেড়ে নিয়ে বেনু লজ্জিত গলায় বলে, আমার কাছে 5 টাকা 12 আনা আছে, বাকিটা যদি তুমি। আমার পকেট গড়ের মাঠ। সভানেত্রী মনোনীতা দেবী সহসা সচকিত হয়ে বলেন, কিছু বলছো? শ্যামল কষ্টে হাসি আটক করে বলে, আগে বলছি যে আপনার কত দেরি হয়ে গেল, এত বড় প্রোগ্রাম করেছে। ওদিকে বেনু মুখে রুমাল চাপা দিয়ে জানলার বাইরে মুখ রেখেছে। ফেরবার সময় গাড়িটা আবার ঘুরতেই বেনু অবাক হয়ে বলে, কই দাদা, ছেড়ে দিলে না গাড়িটা? দিলাম না। শ্যামল উদার সুরে বলে, ভাবলাম ছেলে মানুষ গাড়ি চড়বো বায়না করছিস, নে চড়েই নে, টানা লম্বা খানিকটা। এতক্ষণ তো তোকে মুখে তালা চাবি এঁটে বসে থাকতে হয়েছিল। আসল কথা, বাস পাবার আশা তখন দুরাশা। দাদা, দাদা গো, তুমি কি ভালো। বেনু লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলে, জীবনে কখনো এত রাত্রিরে এমন যত ইচ্ছে গাড়ি চড়িনি। উচ্ছ্বাসটায় একটু থামা দাও মশাই, ড্রাইভারটি বাঙালি। চুপি চুপি বলে শ্যামল। বেনু লজ্জা পেয়ে একটু চুপ করে। কিন্তু সমুদ্রে যখন জোয়ার ওঠে তখন কি সে থেমে থাকতে পারে? একটু পরেই আবার কথা কয়ে ওঠে সে, কলকাতার রাস্তা এত নির্জন হয় দাদা? রাত 12টায় হয় বই কি। কি চমৎকার যে লাগছে, মনে হচ্ছে কোথায় কোন দূর দেশে বেড়াতে এসেছি যেন। আজকের দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ দিন। হেসে উঠে শ্যামল বলে, একেবারে জীবনের শ্রেষ্ঠ দিন? তাহলে তো মাঝে মাঝে গোটা কত টাকা খরচা করতে পারলেই এক একটা শ্রেষ্ঠ দিন কেনা যায়। আহা, তাই যেন শুধু। বেনু লাল হয়ে বলে, জীবনে আজই প্রথম আমি একটা ফাংশনে গান গাইলাম না বুঝি? তা বটে,
ওরা বেশ সুখ্যাতিও করেছে, দেখলি তো কত ভয় পাচ্ছিলি। আমি যাই, সাহস দিলাম, তাই না? দাদা, কিরে অত বড় নিঃশ্বাস কিসের? আকাশটা কি বড় দাদা! ওরে বাস, খুবই তো। গাড়িটা খালি রাস্তার সুযোগে ঊর্ধ্বশ্বাসে ছুটেছে, অনেকক্ষণ চুপচাপ। বেনু হঠাৎ আর একটা নিঃশ্বাস ফেলে বলে, আজ আমার এত আনন্দ হচ্ছে দাদা, বাবা ধরে মারলেও দুঃখ হবে না। শ্যামল বলে, তাহলে পিঠ শক্ত করেই আছিস? তা আক্ষেপের কিছু থাকবে না মনে হচ্ছে। পড়তেও পারে 2-4টে ঘুষি, তবু তো বাসে গেলাম না। দোতলার বারান্দায় পায়চারি করছেন অভিরাম বসু, চিড়িয়াখানার বাঘের মতো তার ভঙ্গি। 12টা 10 মিনিট, এখনো বাড়ি ফেরেনি ছেলেমেয়েরা। কোন চুলোয় গেছে জানাও নেই যে একটা খোঁজ করবেন। কিন্তু এর মানে কি? যথেচ্ছাচারের কি একটা সীমা থাকবে না? বোনকে জলসায় গান গাওয়াতে নিয়ে যাওয়া হয়েছে, যা 2 চক্ষে দেখতে পাবেন না তিনি। অনবরত তাই হয়ে চলেছে তার বাড়িতে। বেনুকে গান শেখাবার মূলেও তো ওই ধনুর্ধর। তাকে আস্কারা দিয়ে দিয়ে এত বাড়িয়ে তোলার মূলেও উনি। ক্রমশই মাত্রা ছাড়াচ্ছে। বাপের মেজাজেরও যে একটা মাত্রা আছে তা একেবারে ভাববে না। আচ্ছা, আজ সেটা বুঝিয়ে ছাড়বেন অভিরাম বসু। অপরাধী যুগল পরামর্শ করতে করতে আসছিল সিঁড়ির তলার কয়লা ঘুঁটের ঘরের ছোট্ট দরজাটা দিয়ে ঢুকে পড়া সম্ভব কিনা। ওই দরজাটার একটা কৌশল আছে, বাইরে থেকে খোলা যায়, কিন্তু যতই হোক এখনো কাঁচা বুদ্ধি। বাড়ির সামনে ট্যাক্সি থামলে যে একটা শব্দ উঠবেই, এ খেয়াল করেনি। অভিরাম কান পেতেছিলেন খুব জোর একটা রিক্সা গাড়ির ঠুনঠুনের অপেক্ষায়, কারণ এটুকু শুনেছিলেন শ্যামলদের পাড়ার ক্লাবের ব্যাপার। অতএব কাছে পিঠেই কোথাও। ট্যাক্সির দরজা খোলা বন্ধের শব্দে সচকিত হয়ে বারান্দার ধারে এসে দাঁড়ালেন তিনি এবং ওপর থেকেই হুঙ্কার দিয়ে উঠলেন, খবরদার বাড়ির মধ্যে ঢোকবার চেষ্টা করো না। শিউরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল ওরা। কর্তা নেমে এলেন, রামরাম বসুর নাতি আর রাজারাম বসুর ছেলে অভিরাম বসু। দরজা খুলে পাল্লা আটকে দাঁড়ালেন, বললেন, আমার দরজায় মাথা গলাবার চেষ্টা করো না, বেরিয়ে যাও। এরকমটা আশা করেনি ওরা। ভেবেছিল বাড়ি ঢুকতেই তিরস্কার বর্ষণের পালা শুরু হবে এবং খেয়ে শুয়ে পড়া পর্যন্ত তার জের চলবে। এরকম ক্ষেত্রে সচরাচর যা হয় তার চাইতে আরও খানিকটা বেশি এই পর্যন্ত। কিন্তু এই অন্য আবহাওয়া, এতে ভয় ছুটে যায়, অপমানে কান লাল হয়ে ওঠে। পাগলামি করবেন না। বাপকে প্রায় ঠেলে বাড়ির মধ্যে ঢুকে পড়ে শ্যামল, পিছনে পিছনে দিশেহারা বেনুও। কিন্তু অভিরাম বসু আজ বুঝি পাগলই হয়ে উঠেছেন, তাই এবার সিঁড়ির দরজাটা আটকে ধরে গর্জন করে ওঠেন, আবারও তোমায় ভালো করে মনে পড়িয়ে দিচ্ছি শ্যামল, আমার বাড়ির দরজা তোমার বন্ধ হয়ে গেছে। যথেচ্ছাচারেরও একটা সীমা থাকা উচিত। দৈবাত কোথাও গিয়ে পড়ে দেরি হয়ে যাওয়াকে আপনি যথেচ্ছাচার বলেন? বলি, 100 বার বলি, কেন হবে দেরি? কারণ অবশ্যই কিছু আছে। না, থাকবে না। পা ঠুকেই হুঙ্কার দেন অভিরাম, তুমি লায়েক হয়েছ, যেখানে খুশি যেতে পারো, যা খুশি করতে পারো, চুলোয় যাও, উচ্ছন্ন যাও, কিছু এসে যাবে না আমার। কিন্তু জানতে চাই, কোন সাহসে তুমি আমার বয়স্থা মেয়েকে রাত 12টা অবধি রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়াও? আপনার মেয়ে, শুধু আপনার মেয়ে? কষ্টে উচ্চারণ করে শ্যামল। হ্যাঁ হ্যাঁ, ভারী একটা আশ্চর্য কথা শুনলে নাকি? কিসের এখতিয়ার আছে তোমার ওকে উচ্ছন্নে দেবার? কি বলছেন আপনি? চেঁচিয়ে ওঠে রাজারাম বসুর নাতি
অভিরাম বসুর ছেলে। কিন্তু অভিরাম আজ মরিয়া। একটা কূট সন্দেহ তাকে বুদ্ধিভ্রংশ করে তুলেছে। তাই তীক্ষ্ণ ব্যঙ্গের সঙ্গে বলে ওঠেন, ঠিকই বলেছি। কী ধরনের ইয়ার বন্ধুর সঙ্গে তুমি মেশো? গান শেখাবার ছুতো করে কোথায় ওকে নিয়ে যাও যখন তখন কে জানে। এত রাত্রিরে ট্যাক্সি চড়ে কোন জাহান্নাম থেকে এলে তাই বা কে জানে। জগৎকে জানতে বাকি নেই আমার। শ্যামল রুদ্ধ কণ্ঠে বলে, জগৎকে আপনি আপনার বাঁকা চোখ দিয়ে দেখছেন বলেই সে বাঁকা হয়ে যাবে না। দেখুন গে যান জগৎকে। রাত 12টা অবধি একা আমরাই বাইরে ছিলাম না, 500 ছেলে মেয়ে ছিল, সর্বত্রই থাকছে। আপনাদের আমল আর নেই। আমার বাড়িতে আমার আমলই থাকবে, থাকতে বাধ্য। ঠিক আছে। শ্যামল সহসা ঘুরে দাঁড়িয়ে বলে, আপনার বাড়ি আর আপনার আমল নিয়ে আপনি সুখে থাকুন। চটিটা পায়েই ছিল, কাজেই পা চালাতে দেরি হয় না। অভিরাম তীব্র কণ্ঠে বলেন, বলি যাচ্ছ তো একা যাচ্ছ কেন? তোমার ওই সুন্দরী বিদুষী গায়িকা ভগ্নীটিকেও নিয়ে যাও। নেচে গান গেয়ে তো অনেক পয়সা রোজগার হয় আজকাল। এ তো আমাদের আমল নয়, এ হচ্ছে তোমাদের মহা উন্নতকাল। চাই কি বনের রোজগারেই খেয়ে পড়ে বাঁচতে পারবে। থামুন। আর একবার ঘুরে দাঁড়ায় শ্যামল। ইতরের মতো কথা বলবেন না। আপনার সঙ্গে কথা কাটাকাটিতেও আর প্রবৃত্তি নেই আমার। কাঁধ দুটো ঝাঁকিয়ে বড় বড় চুলগুলো উড়িয়ে ঝড়ের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল শ্যামল। বেনু একবার সেই শূন্যতার দিকে তাকালো, আর একবার ক্রুদ্ধ বাঘের মতো উত্তেজিত কম্পিত কলেবর বাপের দিকে তাকালো। তারপর সহসা দৌড় মেরে ছুটে বেরিয়ে গেল। বোধ করি কি করছে না বুঝেই সেই শূন্যতার পিছনেই। নিতান্ত প্রাণের দায়, নইলে ছুটে শ্যামলকে ধরবার সাধ্য বেনুর থাকার কথা নয়। শ্যামল এগিয়ে যাচ্ছে ঝড়ের বেগে, তবু সে মোড়ের মাথায় ধরে ফেলে শ্যামলকে প্রায় রুদ্ধশ্বাস অবস্থায়। ঈশ্বরের করুণায় কোনো পাহারাদারের চোখে পড়ল না, এই ভালো। দাদা, এ কি তুই? শ্যামল দাঁড়িয়ে পড়েছে। দাদা, আমাকে ফেলে যেও না। শ্যামল ভুরু কুঁচকে বলে, তোকে তোকে কোথায় নিয়ে যাব? তুমি যেখানে যাবে। বাবার সামনে একা পড়ে থাকতে হলে আমি মরে যাব দাদা। দাদার জামার একটা কোণ চেপে ধরে বেনু। শ্যামল অবশ্য শরণাগতের মান্য রাখল না, জামার কোণটা ছাড়িয়ে নিল। নীরস গলায় বলল, তা বলে আমি তোকে ঘাড়ে করে ঘুরবো নাকি? আমি পুরুষ মানুষ, সারাদিন রাস্তায় ঘুরতে পারি, রাত্রে পার্কের বেঞ্চে পড়ে থাকতে পারি। তুই পারবি তো? মধ্যরাত্রের নির্জন রাস্তার দিকে একবার অসহায়ের মতো তাকিয়ে দেখল বেনু। তাকিয়ে দেখল উপরের অসীম শূন্যতার দিকে। না, কোথাও কোনো ভরসা নেই। বলতে পারল না। কেন পারবো না? খুব পারবো। বলতে পারবেই কি কোনো দিন? পারবে দেওয়ালের আশ্রয় ভেঙে বেরিয়ে পড়তে। ভয়ের বাসা রয়েছে যে সৃষ্টিকালে প্রকৃতির দেওয়া অভিশাপের মধ্যে। আদি অন্তকাল যে অভিশাপের সুযোগ নিচ্ছে পুরুষ সমাজ। তবু সেই পুরুষের হাতটাই চেপে ধরতে চায় বেনু অভয় হাত ভেবে। তবে তুমিও ফিরে চলো দাদা, তোমার পায়ে ধরি। আর একবার হাতটা ছাড়িয়ে নেয় শ্যামল। উদ্ধতভাবে বলে, অসম্ভব। অভিরাম বোসের বাড়ির দরজা আর ডিঙোচ্ছি না। রাস্তার কুকুর নই আমি। বয়সে বড় হলেই যে ছোটদের যা খুশি অপমান করতে পারা যায়, এ ধারণা ওর ভাঙা দরকার। যা তুই। মুখ ঘুরিয়ে বিনা দ্বিধায় নিঃসংকোচে গটগট করে এগিয়ে যায় শ্যামল মধ্যরাত্রির নির্জন রাস্তা ধরে। চিরদিনের পৃষ্ঠবল দাদার শুধু পিঠটাই দেখতে পায় বেনু। আর যতক্ষণ দেখতে পায় ততক্ষণ মুড়ের মতো কি এক অন্ধ আশায় হাঁ করে দেখতেই থাকে। কিন্তু আশা করবার সত্যিই কিছু ছিল? সেই পিঠটা কি আর ফিরে দাঁড়ালো? না, দাঁড়ায় না।
আর যে মুহূর্তে সেই পিঠটা অদৃশ্য হয়ে যায়, সেই মুহূর্তেই ভয়ে শিউরে উঠে চাবুক খাওয়া জানোয়ারের মতো ফের ছুটতে থাকে বেনু বাড়ির দিকে, যেখানে চার দেওয়ালের আশ্রয় আছে। দরজা কি বন্ধ হয়ে গেল? না, বন্ধ হয়নি। অতএব দয়ালু বলা চলে অভিরাম বসুকে। কি জানি কেন তিনি আর তর্জন গর্জন করেন না, শুধু তিক্ত হাস্যে বলেন, কেন আবার ফিরে আসা কেন? দাদা নিয়ে যেতে পারল না? বাপের ভাত খেয়ে বাপের দালানে বসে বাপের ওপর টেক্কা দিয়ে বোনকে আশকারা দেওয়া যত সোজা, তার ভার নেওয়া তত সোজা নয়। সশব্দে চটি ফটফটিয়ে উঠে যান অভিরাম মেয়ের দিকে আর না তাকিয়ে। নিঃশব্দে বেনুও উঠে যায় ছায়ার মতো। বিছানায় শুতে পারে না, ফুলে ফুলে কাঁদতে থাকে জানালায় দাঁড়িয়ে, যেখান থেকে রাস্তার একটু ফালি চোখে পড়ে। আজ অনেক লাঞ্ছনা সহ্য করেছে বেচারি, সহ্য করেছে অনেক অপমান। তবু এই মুহূর্তে সেসবের কিছুই মনে পড়ছে না ওর এই নিঃশব্দ কান্না উতলে উতলে উঠছে শুধু এই কথা ভেবে। সেই কখন থেকে দাদা কিছু খায়নি। বিকেলে বেরোবার আগে চা খেতে চেয়েছিল, দেরি হয়ে যাবার ভয়ে বেনু তাও দেয়নি। হায়, তার জন্যেই দাদার এই দুর্গতি। আরও কান্না উতলে ওঠে বেনুর। সৃষ্টিকালে মেয়েদের প্রতি প্রকৃতির এও এক নিষ্ঠুর অভিশাপ বই কি। এই তার অন্ধ মমতা, আত্মবুদ্ধিহীন, বিচার বুদ্ধিহীন, মূঢ় মমতা। বন্ধুরা, আজ এখানেই সৃষ্টিকালে ছোট গল্পটি শেষ হলো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।